প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয়েছিল দ্য ওয়ার টু এন্ড অল ওয়ার্স, একটা যুদ্ধ যা নাকি সব যুদ্ধের ইতি টানবে। কিন্তু বাস্তবতা একদম উল্টো। ইতিহাস সাক্ষী এই যুদ্ধই পরবর্তী ভয়াবহ সংঘাতের বীজ বপন করেছিল। মানব সভ্যতার ইতিহাসে সেবার প্রথমবারের মতো প্রায় পুরো বিশ্ব এক বিশাল যুদ্ধের মঞ্চে পরিণত হয়। ইউরোপ, রাশিয়া, আমেরিকা, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো পর্যন্ত এই যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রধান দুই পক্ষ ছিল সেন্ট্রাল পাওয়ার্স, যারা জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, ওসমানীয় সাম্রাজ্য এবং বুলগেরিয়া, এবং অ্যালাইড পাওয়ার যেখানে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পরে যুক্তরাষ্ট্র। বলে রাখি, এখানে সেন্ট্রাল পাওয়ার বলতে বোঝায় ইউরোপের কেন্দ্রীয় সামরিক শক্তিগুলো, এবং অ্যালাইড পাওয়ার বলতে বোঝায় আন্তর্জাতিকভাবে যুক্ত শক্তিগুলো যারা তাদের বিরোধিতা করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এত দেশ একসঙ্গে কেন যুদ্ধে জড়ালো? চলুন জানা যাক প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস। সবকিছু শুরু হয় 1914 সালের 28 জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে। সেদিন অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফি একটি সরকারি সফরে ছিলেন। সেখানে তাদের হত্যা করা হয়, আর তাদের এই হত্যার মাধ্যমেই মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। কিন্তু কেন হত্যা করা হলো ফ্রান্স ফার্ডিন্যান্ড আর সোফিয়াকে? এই হত্যাকাণ্ড হঠাৎ করেই ঘটেনি। এর পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদী উচ্চাভিলাষ। শুরুটা হয়েছিল অস্ট্রিয়া হাঙ্গেরি বনাম সার্বিয়া থেকে। বসনিয়া তখন ছিল অস্ট্রিয়া হাঙ্গেরির দখলে, কিন্তু বসনিয়ায় বসবাসকারী স্লাভ জাতিগোষ্ঠী এই অস্ট্রিয় হাঙ্গেরির শাসন মানতে চাইছিল না। বসনিয়ার লোকজন মনে করত তাদের আসলে সার্বিয়ার অংশ হওয়া উচিত, কারণ সার্বিয়া নিজেকে সব স্লাভ জনগণের রক্ষক বলে দাবি করত, এবং সার্বিয়া চেয়েছিল বসনিয়াকে নিজেদের অধীনে আনতে। কিন্তু অস্ট্রিয়া হাঙ্গেরি সেটা কিছুতেই হতে দিতে চায়নি। তারা সার্বিয়াকে একটি বিপজ্জনক ছোট দেশ হিসেবে দেখত, যারা তাদের সাম্রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। এই সময় সার্বিয়ার ভেতরে ব্ল্যাক হ্যান্ড নামে একটি গোপন সংগঠন সক্রিয় ছিল। তারা ছিল চরম জাতীয়তাবাদী, এবং তাদের লক্ষ্য ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি শাসন থেকে বসনিয়াকে মুক্ত করা এবং সব দক্ষিণ স্লাভ জনগণকে একত্র করে গ্রেট সার্বিয়া গঠন করা। এই ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী একদিন ঠিক করলো ফ্রান্স ফার্ডিন্যান্ডকে হত্যা করতে হবে, কারণ ফার্ডিন্যান্ড ছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির ভবিষ্যৎ শাসক, এবং তিনি এমন কিছু সংস্কার আনতে চেয়েছিলেন যা বসনিয়াকে কিছুটা হলেও স্বায়ত্ত শাসন দিত। কিন্তু ব্ল্যাক হ্যান্ডের নেতারা এটাকে বিপদ মনে করলো। তাদের মনে হলো, যদি বসনিয়াকে বেশি স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা হয়তো সার্বিয়ার সঙ্গে একীভূত হওয়ার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলবে। তাই তারা সিদ্ধান্ত নেয় ফার্ডিন্যান্ডকে সরিয়ে ফেলতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে গাভ্রিলো প্রিন্সিপ নামের এক তরুণ জাতীয়তাবাদী সহ আরও কয়েকজন হত্যার দায়িত্ব নেয়। সারায়েভোর রাস্তায় ফার্ডিন্যান্ডের গাড়ি যখন চলছিল, তখন প্রথমে একজন হামলাকারী বোমা ছুঁড়ে মারার চেষ্টা করে, কিন্তু সেটা ব্যর্থ হয়। এরপর যখন যুবরাজের গাড়ি ভুল পথে ঢুকে পড়ে, তখন গাভ্রিলো প্রিন্সিপ সুযোগ কাজে লাগায়। সে খুব কাছ থেকে পিস্তল বের করে ফ্রান্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফিকে গুলি করে হত্যা করে। এখন কথা হচ্ছে, কেন এই হত্যাকাণ্ড যুদ্ধে আগুন জ্বালিয়ে দিল? কারণ অস্ট্রিয়া হাঙ্গেরি এটা একেবারেই সহ্য করতে পারল না। তারা সার্বিয়াকে দায়ী করলো এবং প্রতিশোধ নিতে চাইল। তাদের ধারণা ছিল সার্বিয়া সরকার হয়তো সরাসরি এই হত্যার পেছনে নেই, কিন্তু ব্ল্যাক হ্যান্ডের মতো গোষ্ঠীগুলোকে তারা নিয়ন্ত্রণ করেনি, বরং গোপনে সহায়তা করেছে। তাই তারা সার্বিয়াকে কঠিন শর্ত দিয়ে একটি আলটিমেটাম পাঠালো, কিন্তু সার্বিয়া সেটা পুরোপুরি মেনে নেয়নি। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। কিন্তু অনেকেই মনে করেন বিশ্বযুদ্ধের কারণ হিসেবে এটি শুধু একটা অজুহাত ছিল। ইউরোপের দেশগুলোর মধ্যে এমনিতেই দীর্ঘদিন ধরে উত্তেজনা জমেছিল। এই হত্যাকাণ্ড ছিল শুধু একটা ট্রিগার, যার ফলে ইউরোপের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর কি হলো? 1914 সালের 28 জুন সারায়েভোতে যখন আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফি নিহত হলেন, তখন পুরো ইউরোপ কেবল দেখছিল। কিন্তু কারো বুঝতে দেরি হয়নি যে এটা নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি আগুনের স্ফুলিঙ্গ যা পুরো ইউরোপকে জ্বালিয়ে দিতে পারে। কারণ ছিল একটি জটিল কূটনৈতিক জোট ব্যবস্থা, যেখানে এক দেশ আক্রমণ করলে তার মিত্র দেশগুলো বাধ্য হয়ে যুদ্ধে নামতে হতো। সারায়েভোর ওই একটি গুলি থেকে যে সংঘাত শুরু হয়েছিল তা 1 মাসের মধ্যেই পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল। ফ্রান্স ফার্ডিন্যান্ড হত্যার পর অস্ট্রিয়া হাঙ্গেরি বেশ কিছুদিন ভেবেচিন্তে দেখলো তারা কি করবে। তারা জানতো, যদি সরাসরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে রাশিয়া হয়তো সার্বিয়ার পক্ষ নেবে,
কারণ রাশিয়া ছিল প্যান স্ল্যাভিজমের নেতা, অর্থাৎ তারা চাইতো সব স্ল্যাব জাতিগোষ্ঠীকে একত্রিত করতে। আর সার্বিয়া ছিল স্ল্যাব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অস্ট্রিয়া হাঙ্গেরি আগে জার্মানির সঙ্গে কথা বলল। অস্ট্রিয়া হাঙ্গেরি সম্রাট ফ্রান্স জোসেফ জার্মানির কাইজার দ্বিতীয় উইলহেমের কাছে জানতে চাইলেন, যদি আমরা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আপনি কি আমাদের পাশে থাকবেন? উইলহেম দ্বিতীয় এক মুহূর্ত দেরি করলেন না, তিনি ব্ল্যাঙ্ক চেক নীতি ঘোষণা করলেন। এই ব্ল্যাঙ্ক চেক নীতিটা আসলে কি? এই ব্ল্যাঙ্ক চেক নীতি হলো জার্মানি যে কোনো পরিস্থিতিতেই অস্ট্রিয়া হাঙ্গেরিকে সমর্থন করবে। কিন্তু কথা হচ্ছে জার্মানি কেন এত দ্রুত অস্ট্রিয়া হাঙ্গেরির পাশে দাঁড়ালো? জার্মানি শুধু বন্ধুত্বের কারণে অস্ট্রিয়া হাঙ্গেরির পাশে দাঁড়ায়নি, বরং এর পেছনে ছিল ভূ রাজনৈতিক স্বার্থ, সামরিক কৌশল ও জার্মান কাইজার দ্বিতীয় উইলহেমের উচ্চাভিলাষ। প্রথমত, অস্ট্রিয়া হাঙ্গেরি ছিল জার্মানির একমাত্র নির্ভরযোগ্য মিত্র। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ দুটি প্রধান জোটে বিভক্ত ছিল, ট্রিপল এন্টেটে যেখানে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আর ট্রিপল অ্যালায়েন্স যা জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর ইতালি নিয়ে গড়ে উঠেছিল। কিন্তু ইতালি ছিল এই ট্রিপল অ্যালায়েন্স জোটের অস্থির সদস্য। ইতালি ও অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে অনেক ভূখণ্ডগত বিরোধ ছিল, তাই যুদ্ধ বাতলে ইতালি কতটা পাশে থাকবে তা নিশ্চিত ছিল না। ফলে অস্ট্রিয়া হাঙ্গেরির কাছে জার্মানি একমাত্র বিশ্বস্ত বন্ধু ছিল, তাই তাদের রক্ষা করা ছিল জার্মানির জন্য কৌশলগত বাধ্যবাধকতা। আর এদিকে তো সার্বিয়া সরাসরি রাশিয়ার সমর্থনে ছিল। মূল কথা, যদি অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে রাশিয়া নিশ্চিতভাবেই সার্বিয়ার পক্ষ নেবে, আর রাশিয়া যুদ্ধে নামলে ফ্রান্সও তাদের পক্ষে যোগ দিবে। জার্মানি এই পুরো বিষয়টা জানতো, অর্থাৎ যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেটি কেবল অস্ট্রিয়া হাঙ্গেরি বনাম সার্বিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো ইউরোপকে টেনে আনবে। কাইজার উইলহেম দ্বিতীয় বরাবরই জার্মান সামরিক শক্তির উত্থান ও ইউরোপের নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন দেখতেন। তিনি মনে করতেন যুদ্ধ এখন না হলে ভবিষ্যতে জার্মানির জন্য আরও কঠিন হয়ে যাবে। আর এদিকে রাশিয়া দ্রুত সামরিকভাবে শক্তিশালী হচ্ছিল এবং জার্মানি ভয় পাচ্ছিল যে কয়েক বছরের মধ্যেই রাশিয়া ইউরোপের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠবে। তাই উইলহেম চেয়েছিল রাশিয়া সম্পূর্ণ শক্তিশালী হওয়ার আগেই যুদ্ধ বাঁধানো হোক। এই কারণেই তিনি অস্ট্রিয়া হাঙ্গেরিকে নিশ্চিত আশ্বাস দিলেন, তোমরা যুদ্ধ শুরু করো, আমরা সব কিছুতেই তোমাদের পাশে থাকব। এই ব্ল্যাঙ্ক চেক নীতির মাধ্যমে জার্মানি মূলত অস্ট্রিয়া হাঙ্গেরিকে নিশ্চয়তা দিল যে তারা রাশিয়া কিংবা ফ্রান্সের সঙ্গে যুদ্ধে জড়ালেও জার্মানি তাদের পুরোপুরি সহায়তা দেবে। এই সমর্থন পাওয়ার পর অস্ট্রিয়া হাঙ্গেরি 23 জুলাই সার্বিয়াকে একটি চরমপত্র অর্থাৎ আলটিমেটাম পাঠালো, যেখানে 10টি কঠোর শর্ত দেওয়া হয়েছিল। সার্বিয়া 10টির মধ্যে 9টি তো মেনে নেয়, কিন্তু একটি শর্ত মানতে অস্বীকৃতি জানায়, যেটি হলো অস্ট্রিয়া হাঙ্গেরি যেন তাদের দেশে এসে তদন্ত চালাতে পারে। এই ছোট্ট না বলার জন্যই অস্ট্রিয়া হাঙ্গেরি 28 জুলাই 1914 সালে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আর এ পর্যায়ে হলো রাশিয়ার প্রবেশ, অর্থাৎ বড় ভাইয়ের আগমন। যেহেতু সার্বিয়া ছিল রাশিয়ার মিত্র, তাই রাশিয়া চুপ করে বসে থাকতে পারল না। 30 জুলাই রাশিয়া সার্বিয়ার পক্ষে সৈন্য সমাবেশ শুরু করলো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, রাশিয়ার সেনাবাহিনী শুধু অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে ছিল না, বরং জার্মানির সীমান্তেও সৈন্য পাঠানো হচ্ছিল। এটা দেখে জার্মানি রাশিয়ার উপর চরমভাবে ক্ষেপে গেল, কারণ তারা জানতো এটা শুধু সার্বিয়ার জন্য নয়, রাশিয়াও হয়তো যুদ্ধে নামতে চাইছে। তাই 1 আগস্ট 1914 সালে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এবার আসি, ফ্রান্স কেন এই যুদ্ধে জড়িয়ে পড়ল? জার্মানি জানতো রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে হলে একই সঙ্গে ফ্রান্সকেও মোকাবেলা করতে হবে, কারণ রাশিয়া ও ফ্রান্স ছিল একই জোটের অর্থাৎ ট্রিপল এন্টেটের সদস্য। তাই 2 আগস্ট জার্মানি ফ্রান্সকেও যুদ্ধের হুমকি দিল। ফ্রান্সও চুপ করে থাকলো না, তারা রাশিয়াকে সমর্থন দিল এবং যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো। ফলে 3 আগস্ট জার্মানি ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলো। ঘটনার এখন পর্যন্ত যুদ্ধে কেবল অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া এই দেশগুলোর মধ্যেই ছিল। কিন্তু এরপর ব্রিটেনও যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু কেন? এর কারণ ছিল বেলজিয়াম। জার্মানির একটি পরিকল্পনা ছিল যাকে সালিফেন প্ল্যান বলা হয়। এই পরিকল্পনা অনুযায়ী জার্মানি প্রথমে ফ্রান্সকে হারিয়ে তারপর রাশিয়ার দিকে মনোযোগ দেবে।
কিন্তু ফ্রান্সকে আক্রমণ করতে হলে জার্মানিকে নিরপেক্ষ দেশ বেলজিয়ামের ভেতর দিয়ে যেতে হতো। কিন্তু ব্রিটেন ও অন্যান্য দেশগুলোর সঙ্গে বেলজিয়ামের নিরপেক্ষতা রক্ষা করা নিয়ে একটি চুক্তি ছিল। 4 আগস্ট জার্মানি যখন বেলজিয়ামে প্রবেশ করলো তখন ব্রিটেন গেল রেগে। তারা বলল, তোমরা চুক্তি ভঙ্গ করেছ। ফলে ব্রিটেন ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এভাবেই 1 মাসের ভেতর পুরো ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়ল। এই যুদ্ধ শুরু হয়েছিল কেবল একটি হত্যাকাণ্ড থেকে, কিন্তু এর পেছনে ছিল বড় বড় সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্ব, জাতীয়তাবাদ এবং সামরিক জোট ব্যবস্থা। মাত্র 1 মাসের মধ্যে বিশ্ব 2টি প্রধান শিবিরে বিভক্ত হয়ে গেল। মিত্রশক্তি অর্থাৎ অ্যালাইড পাওয়ার, যেখানে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, সার্বিয়া, আর মধ্যশক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স, যেখানে ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, পরে তুরস্ক ও বুলগেরিয়া। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের মূল যুদ্ধক্ষেত্রগুলো কি ছিল, কিভাবে সৈন্যরা যুদ্ধ করছিল, আর কেন এই যুদ্ধ এত ভয়াবহ হয়ে উঠল? পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে জার্মানি প্রথমেই ফ্রান্স আক্রমণ করলো, কিভাবে ইউরোপ জুড়ে বিভিন্ন ফ্রন্ট তৈরি হলো, আর কেন ট্রেঞ্চ ওয়ারফেয়ার এত ভয়াবহ হয়ে উঠল। অর্থাৎ এই ভিডিওটা চলবে প্রথম বিশ্বযুদ্ধ অনেক বড় একটা ইতিহাস নিয়ে গঠিত। সো আমরা প্রথম বিশ্বযুদ্ধকে আরও কয়েকটা পার্টে ভাগ করব। সো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে একে অপরের বিরুদ্ধে দেশগুলো জড়িয়ে পড়লো যুদ্ধে, এবং প্রথম বিশ্বযুদ্ধের এই যে জোট ব্যবস্থা, এটা কিভাবে একটা ভয়াবহ যুদ্ধের সূচনা করলো।